আজকের ভিডিওয় দুটো জিনিস নিয়ে আলোচনা করব। এতক্ষণ মোহনবাগানের ম্যাচটা দেখলাম, সেটা নিয়ে তো আলোচনা করবই, আর আনোয়ার আলীর লাস্ট যে আপডেটটা উঠে এলো বা হতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করে নেব। প্রথমে যদি চলে আসি আজকের ম্যাচ জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে মোহনবাগান আজকে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে পেরেই উঠছিল না। আজকে জর্জ টেলিগ্রাফ টিমটা এমনই টিম ছিল, এতদিন যতগুলো টিমের বিরুদ্ধে খেলছিল মোহনবাগান তার মধ্যে প্রায় সব থেকে শক্ত টিমই বলা চলে। জর্জ টেলিগ্রাফ বিশাল কিছু খেলছিল না, তারা নর্মাল বেসিক ফুটবল খেলছিল। তারা একটা স্পেশাল ট্যাকটিক্স যেটা ইউজ করেছিল বলতে পারেন, সেটা হচ্ছে যে প্রথম থেকে এদের খেলাটাকে নষ্ট করা বা প্রেস করা। এরা পাসিং ফুটবল দিয়ে শুরু করতে গেছিলো, কিন্তু ওরা এত প্রেস করছিল পাসিং ফুটবল খেলা যাচ্ছিল না। তারপর কি করবে বুঝতে পারছিল না, কারণ প্রথম থেকেই ওরা অ্যাটাক করেছে, কোনো রকমের ডিফেন্স করে অ্যাটাকগুলোকে আটকেছে। তারপরে বারবার অ্যাটাক করার চেষ্টা করেছে, সেগুলো সফল হয়নি। লং বল তোলার চেষ্টা করেছে, যখন দেখেছে পাসিং ফুটবলে হচ্ছে না লং বল তোলার চেষ্টা করেছে, সেগুলো জমা পড়ে গেছে। এরপর 30 মিনিটের সময়ের আশেপাশে একটা সময়ে ওদের একজন ডিফেন্ডার বলটা চেস্টে রিসিভ করতে গিয়ে হাতে বল লাগিয়ে ফেলে, ওখান থেকে পেনাল্টি, এবং পেনাল্টি থেকে একমাত্র গোলটা আমাদের হয়। গোলটা করে স্বার্থ। এই গোলটা হয়ে যাওয়ার পর মোহনবাগান কিন্তু অন্যরকম খেলতে শুরু করে, কিছুটা মানসিকভাবে চাঙ্গা হয়ে যায় এবং বল পজিশন রেখে খেলতে শুরু করে। সেই মুহূর্তের পরে কিন্তু বেশ কয়েকটা চান্সও ক্রিয়েট হয়। ফার্স্টের দিকে কিন্তু এই গোলটা হওয়ার আগে পর্যন্ত কোনো পজিটিভ চান্স মোহনবাগান সেইভাবে ক্রিয়েট করতে পারেনি, কিন্তু এই প্রথম গোল হওয়ার পর যে প্রচুর চান্স ক্রিয়েট করেছিল সেখানে প্রচুর মিস হয়। তো মিসগুলোর জন্যই সেটা গোলের ব্যবধানটা বাড়ানো যায়নি, নাহলে ওই সময় যদি গোলের ব্যবধান বাড়িয়ে রাখতো তাহলে খেলার রেজাল্ট অন্যরকম হতে পারতো। আগের ম্যাচেও যখন 5টা গোলে জিতেছে তখনও আমি বলেছিলাম যে এই ম্যাচটা মোহনবাগান 10 গোল দিতে পারতো। তার আগের ম্যাচেও মোহনবাগান 10 গোলের কাছাকাছি দিতে পারছিল না, কি যে কনভার্ট করতে পারছিল না। যা চান্স পাচ্ছিল তার 50%-এর কম চান্স কনভার্ট করছিল। আজকে চান্সই পেয়েছে কম, তো কনভার্ট করেছে একই রেটে, যার ফলে গোল ওই একটাই হয়েছে। জর্জ টেলিগ্রাফের খেলার প্রশংসা করতেই হয়, তারা প্রচণ্ড ম্যাচিওর খেলেছে। আর মোহনবাগান যত সময় গেছে পিছিয়ে পড়েছে। 52-57 মিনিটে পরপর যখন ওরা দুটো গোল করে, এই প্রথম গোলটার পরই মোহনবাগানের মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে। সেকেন্ড গোলটা হওয়ার পর পুরোপুরি ছন্নছাড়া হয়ে যায়। তারপরেও প্রচুর চেষ্টা করেছে, কিন্তু ওই শুরু হচ্ছিল, মাঝমাঠ পর্যন্ত যাচ্ছিল, কিছু দূর যাচ্ছিল, কিন্তু ওদের ডিফেন্সকে কিছুতেই ভাঙতে পারছিল না। এবং এটা বলতেই হয়, ওরা দুর্ধর্ষ ডিফেন্স করছিল। এখন আমায় যদি বলেন মোহনবাগানের হারার কারণটা কি, তাহলে আমার কয়েকটা পয়েন্ট মাথায় এসছে। প্রথমত হচ্ছে কোচের অভিজ্ঞতার অভাব। অপোনেন্ট কোচ অনেক বেশি অভিজ্ঞ ছিলেন, তার ফুটবল বুদ্ধির কাছে আমাদের কোচ পরাজিত হয়েছে, কিচ্ছু চেঞ্জ করতে পারেনি। যখন দেখছে গোল হচ্ছে না, কিছুতেই গোল হচ্ছে না, তখন কোনো অন্যরকম ট্যাকটিক্স করে কিছুভাবে ম্যাচ বার করার কোনো চেষ্টা কোচ করতে পারেননি। নেক্সট হচ্ছে প্লেয়ারদের অভিজ্ঞতার অভাব। এক গোলের ডিফারেন্স এমন কিছু ডিফারেন্স নয়, মানসিকভাবে ভেঙে পড়ার কিছু হয়নি। পরপর দুটো গোল তো ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনাও খেয়েছিল, সেটা ঘটনা নয়। তো ওখান থেকেও ফিরে আসা যায়, তো সেই মানসিক জোরটা তাদের ছিল না, অভিজ্ঞতার অভাব ছিল। এবং যখন দেখছে গ্রাউন্ড পাস আটকে যাচ্ছে, তখন লং পাস কিভাবে খেলবে সেটা সম্পর্কেও কোনো ধারণা ছিল না। যেখানে হয়তো লং বল দিলে কাজ হয়, সেখানে বড় গ্রাউন্ড পাস বাড়াতে গিয়ে জমা করে ফেলছিল, থ্রু বল বাড়াতে গিয়ে জমা দিয়ে দিচ্ছিল। এটা ফার্স্ট হাফে কিন্তু হচ্ছিল না। সেকেন্ড হাফে যত সময় যাচ্ছে তারা তত নার্ভাস হয়ে যাচ্ছে এবং ভুলভাল খেলতে শুরু করে দেয়। আরও একটা কারণ ভীষণভাবে মনে হয়েছে ওভার কনফিডেন্স। লাস্ট ম্যাচটা 5 গোলে জেতার পরে একটা ওভার কনফিডেন্সে ভুগছিল। তার কারণ হচ্ছে যে জেদ দিয়ে আগের ম্যাচে যে প্রেসটা করছিল বা একটা লড়বো, এই মানসিকতার অভাব প্রথম মিনিট থেকে ছিল। শেষ মিনিটে দেখা গেলেও তখন করার মতো কিছু ছিল না, ফলে করতেও পারছিল না, নার্ভাসও ছিল। তো ওই মানসিকতার অভাবটা তো ছিলই, কোচেদের অভিজ্ঞতার অভাব ছিল, প্লেয়ারের অভিজ্ঞতার অভাব ছিল। আর অপোনেন্ট কোচের মারাত্মক ফুটবল বুদ্ধি, প্লেয়ারদের অভিজ্ঞতা, এবং প্লেয়াররা এমন কিছু যে ফাস্ট খেলছিল তা নয়, আমরা অনেক ফাস্ট খেলছিলাম, কিন্তু ওরা ঠিক বুদ্ধি করে লোক বাড়িয়ে, লোক তুলে, লোক নামিয়ে ঠিক ম্যানেজ করছিল। এটা বলতে হয় কোচেরই কৃতিত্ব দিতে হয় পুরোটাই। তো একটা ভালো টিমের কাছে হারলো, কোচকে অনেক কাজ করতে হবে। বড় টিমের বিরুদ্ধে পড়লে এরকম ছোটো ছোটো ভুল ত্রুটি করলে চলবে না, ওখানে একদম নির্ভুল ফুটবল খেলতে হবে, যেটা মোহনবাগানের খেলায় আজ পর্যন্ত দেখা যায়নি। ভালো খেলেছে, খারাপ খেলেছে, চলেছে, কিন্তু নির্ভুল ফুটবল খেলা সেটা খুব একটা হয়নি।
আর আনোয়ার আলী নিয়ে অর্ডারটা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, শুনেছেন, অনেক জায়গাতেই অনেকেই ভিডিও দিয়ে দিয়েছে, নতুন করে বলার কিছু নেই, তাই জন্য আর আর্জ দেখিয়ে আগ বাড়িয়ে সকাল সকাল ভিডিও করতে যাইনি। বিষয়টা হচ্ছে এনওসি দিয়ে দিয়েছে আনোয়ারকে, আনোয়ার যে কোনো ক্লাবে নিজের দায়িত্বে সই করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে আনোয়ারকে সই করতে দিয়েছে, তার মানে সে সই যে কোনো ক্লাবে করতে পারে নিজের রিস্কে, এই কথাটা বলার মানেটা কি আমি বুঝতে পারবো না, বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। আনোয়ারের রিস্ক কী আছে? আনোয়ার একটা ক্লাবে সই করবে, তারপর সে সাসপেন্ড হবে, সাসপেনশন কাটিয়ে আবার সেই ক্লাবে খেলবে। তো আনোয়ারের আর রিস্কের কী আছে এখানে? কারণ আনোয়ার যে সাসপেন্ড হবে সে 1 মাসই হোক আর 2 মাসই হোক, সেটা তো হবেই। এবং এর মাঝখানে তাকে সই করার সুযোগ দিয়ে দেওয়া মানে সে তার পছন্দের ক্লাবে গিয়ে সইটা করে নেবে এবং সাসপেনশন কাটিয়ে আবার সেই ক্লাবে থেকে যাবে। এবার সেই দুটো ক্লাবের কি হবে, সাসপেনশন হবে কি হবে না, এখন সেটা নিয়েও কোনো পরিষ্কার কিছু আসেনি। সবই শোনা যাচ্ছে 22শে আগস্ট আসবে, কিন্তু এই মুহূর্তে যদি আনোয়ার ইস্টবেঙ্গলে সই করে, মানে যেটা করতে চলেছে, শোনা যাচ্ছে আজকে রাত্রি 10টার সময় রঞ্জিত বাজাজ এবং আনোয়ার আসছে এয়ারপোর্টে এবং এসে ইস্টবেঙ্গলে সই করবে। তো ইস্টবেঙ্গলে সই করার পর তারা এখন কোনো টুর্নামেন্টে মানে খেলায় কি খেলাবে না সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। এখন ইস্টবেঙ্গল কী করবে জানি না, আশা করি ডুরান্ডে দেখতে পাবো আনোয়ারকে ইস্টবেঙ্গলের জার্সিতে। তো সেখানেও আবার একটা কথা দেখলাম, ওখানে লেখা রয়েছে যে টুর্নামেন্টেও রেজিস্টার করলে নিজেদের রিস্কে। কিসের নিজেদের রিস্ক আমি তো জানি না, আনোয়ারেরই বা কী রিস্ক আমি তো বুঝতে পারছি না। কেন এই কথাটা লিখলো, এই কথাটা লেখার মানে কি? তাকে এনওসি দিয়েছে অন্য যে কোনো ক্লাবে সাইন করার জন্য, তাহলে আবার রিস্কটা কোথায় রয়েছে জানি না। তবে হ্যাঁ, এইটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 22শে আগস্ট পর্যন্ত যতক্ষণ না এটা রেজাল্ট আসছে ততক্ষণ আনোয়ার খেলতে পারবে। এই ডুরান্ড কাপে যদি ইস্টবেঙ্গলের ততদিনে যতগুলো ম্যাচ থাকবে, এমনকি চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টেও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তেও সে খেলতে পারবে, তাতেও কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মাঝখানে যদি মোহনবাগান কোনোভাবে এই অর্ডারে স্টে আনতে পারে, সেটা বলতে পারবো না আনার সম্ভাবনা আছে কি না। অত আইন আমি জানি না, অত বুঝি না, আমি আর কোনো লয়ার তো নই। তবে 22 তারিখ এআইএফএফ যাই রেজাল্ট বা যাই ডিসিশান দিক না কেন, প্লেয়ার স্ট্যাটাস কমিটি তার বিরুদ্ধে দুপক্ষই যেতে পারে। এবং মোহনবাগান যতদিন না টাকা পাচ্ছে ততদিন কি হবে, বা টাকাটা তার কাছে মানে মোহনবাগানে পুরোটা যতদিন না রিসিভ করছে তার বদলে কি মানে যাদেরকে টাকা দেওয়ার কথা তাদের কি শাস্তি হতে পারে, বা ততদিন তারা কি ব্যান থাকবে, এই সব কী হবে বলা যাচ্ছে না। সবটাই ডিপেন্ড করে আছে ওই 21-22 তারিখ নাগাদ, যদিও নেক্সট ডেটটা জানা যায়নি। শোনা যাচ্ছে 22শে আগস্ট, যদি 22শে আগস্ট ডিসিশান কিছু দেয় তার ওপরই বাকিটা ডিপেন্ড করবে আনোয়ারকে নিয়ে। আর মানে যেটা হচ্ছে সেটা একটা মানে বলতে পারেন লিগাল ব্যাটেল চলছে, খেলা নিয়ে আর কোনো ব্যাপার নেই। আমাদের মোহনবাগানের খেলার সঙ্গে আর আনোয়ারের কোনো সম্পর্ক নেই। এবার হ্যাঁ, ডার্বিটা নিয়ে যখন পর্যালোচনা করতে হবে, অ্যানালিসিস করতে হবে যে কী হতে চলেছে, তখন অপোনেন্টের ডিফেন্ডারদের মধ্যে আনোয়ার থাকবে, আনোয়ারকে কীভাবে আটকানো যায় বা আনোয়ারকে কীভাবে টপকানো যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। বা সেই তার বাইরে আর আনোয়ারকে নিয়ে ভাবনা চিন্তা করার মতো আমাদের আর কিছু পড়ে নেই। তো আজকে ভালো খবর কিছুই নেই। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।